উনি তো একজন অথর্ব। উনি ঢাকা শহর, চিটাগাং শহর, কোনো শহরে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই, আইন শৃঙ্খলার কোনো বিষয় নাই, কোনো কিছু দিয়ে পারছেন না। এটাকে কি বলবেন আপনি? তারপরে যে আমরা কিন্তু এখন দেশ বিদেশের নানা রকম জায়গা থেকে আমরা কিন্তু দেখি আর্মিদের সম্পর্কে, যে শুধু খবরই তা না, আর্মিদের ভিতরে সার্ভিং অফিসার কে কোন দায়িত্ব পালন করবে, কাকে আসলে সেনা প্রদান করলে ভালো হবে, নাম ধরে ধরে এগুলি বলা হয়। এবং এরকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল, উনি পাগল হয়ে গিয়েছিলেন উনি সেনা প্রধান হওয়ার জন্য। এগুলো সবাই জানে। এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল, উনি জেনারেল জিয়াকে হত্যা করলেন, নিজেও নিহত হলেন। তো এই যে অস্থিরতাগুলো, তারপরে আমাদের বিমান বাহিনীতে 1977 সালে একটা কু করা হলো, আমাদের পাইলটদের মধ্যে 3 ভাগের 2 ভাগ পাইলট আপনার সেখানে নিহত হলেন। মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউয়াসলি চলেছে। তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ, যেটা কর্নেল ডালিম এবং এই যে যারা শেখ মুজিবকে হত্যা করেছেন তাদের যে গ্রুপটা। এখন এরকম যদি তাদের নিজেদের সমস্ত কিছু হ্যাঁ এভাবে যদি সবকিছু চলতে থাকে, এরকম জেনারেল শহীদুল হক কি জানি একটা বলতে চাইছিলেন, ওটা বলতে চাচ্ছিলেন উনি যে বিপ্লবী সৈনিক সংস্থাটা ছিল জাসদের, এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা, আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং। আপনি লক্ষ্য করবেন যে সবসময় অস্থিরতা। আপনারা তারা জেনারেল জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না, তাদের দাবি দাওয়া এটা সেটা, একে এটা বানাতে হবে, ওইখানে মীর শওকত কেন বসে আছে, ওখানে কেন নাসিম বসে আছে, একে সরাও, ওকে ওখানে দাও, এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি। তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য। আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এ ধরনের জিনিস বাইরে আসলো কেন, এটা কি সত, মানে এটা সবাই জানলো কিভাবে? আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, যে যারা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় ওনারা সবকিছু জানেন যে ওনাকে সেনাপ্রধান বানানো দরকার, ওনাকে ওই জিওসি বানানো দরকার, ওই অফিসার এটা করেছে, ওখান দিয়ে এটা হয়েছে, তো ওনারা জানছেন কিভাবে? ওনারা জানেন কোথা থেকে? ওনারা সবকিছু জানছেন। এভাবে এরকম করে তো আসলে হয় না। রুশ ভাই, আমি এই প্রশ্নটাও করছি যে এখন সার্ভিং অফিসাররাও কি ওনাদের সাথে কথা বলছেন, মানে ইনফ্লুয়েন্সারদের সাথে বা যারা জানছেন তাদের সাথে কথা বলছেন? আমরা 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 যেটা না আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোনো সার্ভিং অফিসার কি কোনো পদে বসার জন্য, কোনো কিছু হওয়ার জন্য কি এরকম করছেন? যারা সিনিয়র অফিসার আছেন, যারা ধরেন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার, তাদের এগুলা করে কোনো লাভ নেই এবং তারা এগুলো করবেন না। তার কারণ আমি বলি আপনাকে, আপনার কর্নেল অ্যাবাভ র্যাঙ্ক এই পদগুলা কখনো সেনাপ্রধান নিয়োগ দেন না। এদের পদোন্নতি, এদের পদায়ন, এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা কোর্ট অফ ইনকোয়ারিতে আনা, এটা একমাত্র করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউনূস। জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন কর্নেলকে এক জায়গায় বদলি করতে পারেন না। সুতরাং এই সমস্ত কথাবার্তা যে তৈরি করা হচ্ছে, আমি বলবো হাইপ, গুজব, হুজুগ, জজবা, মানে যে যার মতো করে বলছে। সমাধান করতে হবে। জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে, যেটা স্যার বললেন, এটা একটা কমান্ড, একটা চেইন অফ কমান্ড থাকে। এখন যদি চেইন অফ কমান্ডের মধ্যে আপনি কারো ইচ্ছা অনুযায়ী তার একটা খায়েশ আছে, সেই খায়েশ যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয়, তাহলে কি হবে? বাংলাদেশ আর্মি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের পরে একটা অবস্থায় এসছে, সেটাতে ডক্টর ইউনূস ক্ষতিগ্রস্ত হবে, আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অর্থনীতি, বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না। আমাদের কিন্তু ধৈর্যশীল জনাবাবুর মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্নে যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন। শুধু একটা ব্যাপার কি আপনি একটু বলবেন? অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন যে তিনি এখন অভিভাবকহীন, কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা। ব্যাপারটা কি আসলে ঠিক? নো, দেখেন, অভিভাবকহীন বলার বিষয় না আপনার। এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন, আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি, যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন, আপনি এমনকি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুতে একটা নৈরাজ্য, মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই, সবকিছু সবার দৃষ্টি না, সবকিছু মানে ডক্টর ইউনূস করবেন। অন্যান্য উপদেষ্টারা কি করছেন, আপনার প্রশাসন কি করছেন, পুলিশের লোকরা কি করছেন? আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর ইউনূস দিবেন?
ঢাকার রাস্তায়। কিন্তু আপনি কি ব্যাপারটা দাঁড়ান, আপনি ঢাকার রাস্তায় বেরোন, সবকিছু আপনি দেখবেন চরম নৈরাজ্য। আমি আজকেও সেটার মধ্যে পড়েছি, শুক্রবারও হলেও। তা এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি ওইভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না, বা এরকম কিছু একটা বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন, উইচ ইজ নট শিওর ইভেন। এখন ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনেছে, যে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে। আপনারা যদি 5ই আগস্টের পরে তার কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে, যে উনি কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটা চাই। সম্ভবত আমরা যেটা ধারণা করি এবং আমি যতটুকু খোঁজখবর রাখি, যে বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা কথাবার্তা হয়েছিল। কারণ 5 আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইউনূসের সাথে ওনাদের কথা হয়নি। যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলে উনি ঠিক করেছিলেন, বা রাজনৈতিক দলের নেতারা হয়তো একটা ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হওয়া উচিত, এর মধ্যে কিছু দেশটাকে ঠিক করার জন্য, মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে। তখন কিন্তু 3 দিন দেশে কোনো সরকার ছিল না। তারপরে ডক্টর ইউনূস আসলেন। এই 3 দিন কিন্তু দেশের সরকার না থাকার কারণে 3 দিন দেশটাকে ঠিক রেখেছে কে? আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন, কি ধরনের ভয়াবহ পরিস্থিতি, এটা কল্পনা করা যায় না। ঢাকার রাজধানী শহরেই মানুষ বেরোতে পারছিল না ভয়ে। তো সেখানে তো তারপরে তো কিছুটা সবকিছু ঠিক মতো রাখা হয়েছে। তারপরে না ডক্টর ইউনূস আসলেন এবং উনি দায়িত্ব নিলেন। তারপরে আস্তে আস্তে উপদেষ্টারা বসলেন। আপনি যদি একটু খলিলুর রহমান প্রসঙ্গে বলেন, কারণ আমরা আপনার কাছে যে সেনাপ্রধানের কথা ধরে ধরে জানতে চাইবো। জি, আপনি যদি একটু খলিলুর রহমানের নিয়োগ, সেনাবাহিনীর সাথে আলোচনা, উনাকে রিপোর্ট করা, ওইটা নিয়ে যদি একটু বলেন। খলিল সাহেবের নিয়োগটা, জি আচ্ছা, আমি যতটুকু জানি যে খলিল সাহেবের নিয়োগটা সম্ভবত আপনার সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেউ আলাপ করেনি। এবং শুধু এটা খলিল সাহেব না, আরো অনেকের অনেক কিছু নিয়োগই হচ্ছে যেগুলো মানুষকে হতবাক করে দিচ্ছে। যেমন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে হঠাৎ করে একজন এসে নাজিল হচ্ছে, অমুক এসে এইটা করছে, হঠাৎ করে আমরা দেখছি যে অমুকে অমুক জায়গায় বসে যাচ্ছে। এখন এগুলো হতে পারে, এটা ডিসিশন তাদের ব্যাপার, অন্তর্বর্তী সরকারের ব্যাপার। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আমাদের আগে ছিল না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান যে স্ট্র্যাটেজিক অবস্থানটা আমাদের মায়ানমার সীমান্ত এবং বঙ্গোপসাগর এলাকায় যেটা চলছে, এবং ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এগুলো যদি আমরা ধর্তব্যে নেই এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা যদি আমরা ধর্তব্যে নেই, উগ্রবাদের উত্থানকে যদি ধর্তব্যে নেই, তাহলে এই বিষয় এনাকে নিয়োগ দেওয়ার আগে এটা হয়তো মানে সংশ্লিষ্ট জায়গার সাথে আলাপ করা উচিত ছিল। তার কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা এরা এখন যেভাবে কাজ করছে তাতে তাদের জানানো উচিত ছিল। এছাড়া আপনার রাজনৈতিক দলকেও জানানো উচিত ছিল। কিন্তু এই যে আপনি আরেকটা কথা যে বললেন যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হলেন কিনা, আমার মনে হয় না যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হয়েছেন, সেটা হয়তো ঠিক না। কিন্তু এই জিনিসটাকে করা উচিত ছিল যে আপনার 3 বাহিনী প্রধানের সাথে অন্তত পক্ষে আলাপ করা উচিত ছিল। তার কারণ এই উপদেষ্টা, যিনি নিরাপত্তা উপদেষ্টা হবেন, বর্তমান প্রেক্ষিতে তাদেরকে তো 3 বাহিনী প্রধানের সাথে কাজ করতে হবে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আমরা পত্রিকায় কি করি, পত্রিকার সম্পাদক যখন একজন রিপোর্টার বা একজন কাউকে নিয়োগ দেন, একজন সাংবাদিককে নিয়োগ দেন, তার সম্পর্কে জানেন, অন্যদেরকে আপনি যেহেতু মানে সাবেক সেনা কর্মকর্তা এবং দীর্ঘদিনের সাংবাদিক, সেই জায়গা থেকে আমি বলতেছি যে আপনি কি আপনার রিপোর্টারদেরকে বা চিফ রিপোর্টারদের জিজ্ঞেস করে হেড অফ নিউজ নিয়োগ দেন বা নিউজ এডিটর নিয়োগ দেন? আপনি তো নিয়োগ দিতেই পারেন, আপনি সরকার প্রধান, আপনি তো একজন ওইটা আমি অ্যানালজি দিয়েছি। আপনি যদি একজন চিফ রিপোর্টারকে নিয়োগ দিতে চান, যেটা একটা ভাইটাল পোস্ট, তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ এডিটরের সাথে কথা বলবেন। আপনি যদি একজন সিনিয়র রিপোর্টারকে নিয়োগ দিতে চান, আপনি কিন্তু চিফ রিপোর্টারের সাথে কথা বলবেন যে এরকম 2 জন ক্যান্ডিডেট আছে, আমি এর মধ্যে তুমি কাকে ভালো মনে করো, এটা কিন্তু বলবেন। আপনি যদি না বলেন, পরবর্তীতে তো দেখা যাবে চিফ রিপোর্টারের সাথে সেই রিপোর্টারের সম্পর্কটা ভালো না। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমি দর্শকদের জন্য বলে দেই যে জেনারেল ওয়াকার এবং 3 বাহিনী প্রধান ওনারা আমার কোর্সমেট, মানে আমি একই কোর্সের, এবং জেনারেল ওয়াকার আমার রুমমেটও ছিলেন। আমি তাকে 1984 সাল থেকে চিনি। তার রাজনৈতিক সমালোচনা হতেই পারে যে তিনি জেনারেল মোস্তাফিজুর রহমান, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, তার মেয়ের জামাই, এবং তিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। আমি বলছি না এই সমস্ত রাজনৈতিক ইস্যু নিয়ে আমার কোনো আগ্রহ আছে। আর আমি নিজেও সেনাবাহিনীতে 9.5 বছর অবাঞ্ছিত ছিলাম। আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, আমিও নির্যাতিতদের একজন। আমি হজে যেতে পারিনি, আমার ফ্লাইট থেকে আমাকে নামিয়েছিল। এরকম শত শত অফিসার আছে যাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে বলেছিল। কিন্তু আমি জেনারেল ওয়াকার বা 3 বাহিনী প্রধান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে পারি যে এ পর্যন্ত
তারা পরিস্থিতিটাকে এই যে পর্যায়ে যে অবস্থা তৈরি হয়েছিল, আমি বলবো যে এটা 1975-এর থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছিল, সেখান থেকে এ পর্যন্ত স্ট্যাটাস কোটা মোটামুটি তারা বজায় রেখেছেন। একটু ক্রেডিট আমাদের অন্ততপক্ষে তাদের দেওয়া দরকার। এবং আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ, রাজনৈতিক সমালোচনা আপনারা করুন, আপনারা কঠোরভাবে করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে হুজুগ গুলা তৈরি করেন, এতে কিন্তু সার্বিকভাবে ডক্টর ইউনূসেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজনৈতিক দল যে জেনারেল ওয়াকারুজ্জামান কি রাজনীতিতে বেশি ইনভলভ হচ্ছেন, বেশি রাজনৈতিক হচ্ছেন, রাজনীতি নিয়ে বেশি ইন্টারেস্ট নিচ্ছেন? হি ইজ মোর সোলজার দেন, মানে উনি কি সোলজারের চেয়ে একটু বেশি হচ্ছেন কিনা? ধন্যবাদ মহিউদ্দিন ভাই। প্রথম আমি, আপনি যদি পারমিট করেন, আমি একটা ব্যাপারটা বলতে চাই। 5 অগাস্টের ব্যাপারটা যদিও রুশ বলেছে, আমি আপনাকে যে একটা সিনারিওতে বলি। 5 অগাস্টে যেটা হয়েছে, 5 অগাস্টে আপনার সিনারিওটা অনেকে কিন্তু আমরা বুঝতে পারি না। মানে প্রাইম মিনিস্টারের যে প্রোটেকশন ইয়ে থাকে, ডিট্যাচমেন্ট গুলি থাকে, 3 স্তরের থাকে। প্রথমে থাকে এসএসএফ, এসএসএফ এর মধ্যে আবার 2টা ভাগ থাকে। একটা হলো ফিজিক্যালি প্রাইম মিনিস্টারকে বাঁচান, আরেকটা হলো আউটার। তার বাইরে থাকে হলো পিজিআর, পিজিআর এর সাথে আবার এপিসি আছে। তার উপরে বাইরে ছিল 46 ব্রিগেডের একটা ইউনিট। আপনি বলেন সেদিন যদি জেনারেল ওয়াকার যদি, আমি যে কৌশল হোক বা যাই করো, সেদিন যদি জেনারেল ওয়াকার যদি সঠিক ডিসিশনটা যদি না নিতেন, আমি আপনাকে বলে দেই, আমি আপনাকে লিখে দিতে পারি, এখানে আরো কয়েক হাজার লোক মারা যেত সেদিন ওখানে। বিকজ সেখানে যে ওয়েপন্স ছিল, যা ছিল, ওইটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি একই কথা বলে দিই, যেখান থেকে শেখ হাসিনা পালালেন হেলিকপ্টার থেকে, আমার 1990 সালে আমার টেন্টটা এক্স্যাক্টলি 800 থেকে 1 কিলোমিটার দূরে ওই প্যারেড স্কোয়ারের মধ্যে ছিল। আমি দেখেছি ওখানে কিভাবে কি করে, এবং তখনও দেখেছি কে হিরো কে জিরো, পরবর্তীতে তো দেখলাম। এখন আসা যাক আপনার যে প্রশ্নটা আমি নিব, আমি বলবো জেনারেল ওয়াকার ইজ দ্য পসিবলি লিস্ট পলিটিক্যাল ম্যান অ্যাজ এ পার্সন হিসাবে। আমি আবার রিপিট করি, আমার দেখা মতে হি ইজ দ্য মোস্ট লিস্ট পলিটিক্যাল ম্যান। আপনাকে যদি আপনি আগের ওনাদেরকে যদি কম্পেয়ার করেন, হ্যাঁ, হি ইজ নট ইন্টারেস্টেড। সে যদি রুশ একটু আগে বলে গেল, সে যদি 3 দিন সরকার ছিল না, 5, 6, 7, 8, 4 দিন, এবং সেদিনে কিন্তু যদি ওয়াকার যদি অ্যাম্বিশাস থাকতেন বা পলিটিক্যালি থাকতেন, পলিটিক্যালি অ্যাম্বিশাস থাকতেন, তাহলে হি কুড হ্যাভ টেকেন পাওয়ার। নোবডি ইজ দেয়ার, নোবডি ইজ দেয়ার টু চ্যালেঞ্জ হিম। তো ওখানে উনি করেন নাই। বাট উনি কিন্তু আমার কাছে এখনো মনে করি, আমি আবার একই কথা বলবো, আমার কাছে পসিবলি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লিস্ট পলিটিক্যাল ম্যান এই সেনাপ্রধান, প্লাস অ্যাম্বিশাস, এক্স্যাক্টলি, এন্ড প্লাস হি ইজ এ ট্রু সোলজার, ট্রু সোলজার। এই জন্য দেখেন না, এই যে চেন অফ কমান্ডে যে রাখছেন, এই যে ফ্লো অফ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আছে। এই যে দরবারটা নিয়েছেন, এই যে অফিসার অ্যাডজাস্ট করেছেন, দিস আর ওয়ান অফ দ্য মেকানিজম ইন দ্য আর্মি চেন অফ কমান্ডে ফ্লো অফ ইনফরমেশন করার জন্য। দ্যাটস হোয়াট দ্য সোলজার ডাজ, দ্যাটস হোয়াট এ কমান্ডার ডাজ, দ্যাটস হোয়াট জেনারেল ওয়াকার ডিড। জেনারেল শহীদুল হক, আমার যে বিষয়টি আসলে জানার, যে আপনি আসলে 5 আগস্টের যে বর্ণনাটা দিলেন, সেটা আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা আমরা শুনেছি বা এটা রিয়েলিটি, কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে এইদার ওয়ে উনি কি আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছেন, নাকি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন? সবচেয়ে কম রক্তক্ষয়, মানে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে যে তিনি অ্যালাউ করেছেন যাতে শেখ হাসিনা নিরাপদে চলে যেতে পারেন, এবং তাকে গান স্যালুট দিয়ে বাহনে চড়ানো হয়েছে, নাকি ঘটনা হচ্ছে যে তিনি আরো রক্তপাতটা কমিয়েছেন, একদম বন্ধ করেছেন এবং সেটা করেছেন? ইতিহাস আসলে তাকে কিভাবে মনে রাখবে? ইতিহাস বা মানে আমার কাছে, আমি তো আগের যত সব যে রুশ তো ইজ বেটার স্টাডি করেছে, যে বাংলাদেশের সেই স্বাধীনতার পর থেকে যে কুগুলি হয়েছে, ওখান থেকে আমি বলি দিস ওয়াজ ওয়ান অফ দ্য লিস্ট, মানে ব্লাড বাথ হয় নাই। সরি, সেদিন যদি না হতো, আমি আপনাকে বলে দিই, সেদিন বঙ্গভবনে যারা ছিলেন, এভরি উড হ্যাভ বিন ডেড, ইনক্লুডিং শেখ হাসিনা। গণভবনে, এখন বলেন গণভবনে সেদিন যদি ওই ডিসিশনটা না হতো, এবং ওই যে ডিসিশনটা নেওয়া, এবং এটা আপনি দেখেন, এটা কিন্তু আরেকটা লিগেসি ওই দাঁড়ায় বসতো। এই যে একটা মানে উইদাউট ফায়ারিং এর মানে শট ওখানে বা ইয়ে করা, যে পাওয়ারটা চেঞ্জ হয়েছে, বাট পাওয়ার চেঞ্জ ওয়ার্ডটা আমি বলছি না, এটা অবশ্য পুরাটা হলো আমি
শেখ হাসিনার দোষ দিব। আমাদের এরকম রেভলিউশন, যেমন আমি অনেককে বলি যে রেভলিউশন বাংলাদেশে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, উই হ্যাভ সিন আরো আগে 3টা দেখেছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম যেখানে নাকি লিডার হ্যাজ ফ্লেড, দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে উইথ হার ক্যাবিনেট, with her hundreds and thousands of cadres, leaving millions of supporters behind and left to the elements for being killed. এটা কিন্তু কোনো সময় হয় নাই। এর আগে কিন্তু সবসময় কি হয়েছে, there is a person যেখানে নাকি baton was passed, যে আচ্ছা ঠিক আছে, যেরকম 90 দশকে শাহাবুদ্দিন সাহেব নিলেন গিয়ে, তারপরে এর আগে 2006 সালে একটা ট্রানজিশন হয়েছে। This is the first time there was no transition. এই ভ্যাকুয়ামে উইদাউট ক্যাজুয়ালিটি, এটা আপনাকে জন ওয়াকারকে আপনাকে 100% এন্ড প্লাস আমি আরো অন্য 2জন চিফদেরকেও ইনক্লুড করবো, ইউ হ্যাভ টু গিভ দেম ক্রেডিট যে উইদাউট ফায়ারিং এ শট, উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি, সেভিং পিপল। আবার কেউ কেউ বলতেছেন 2জন সাবেক সেনা কর্মকর্তা কি এসেছেন এখানে শুধু সেনাপ্রধানকে প্রশংসা করতেই নাকি ডিফেন্ড করতে নাকি, এর কোনোটাই না। আমি আসলে সত্যি কথা বলতে জনাব রুশদ এবং জেনারেল শহীদুল হক এই ব্যাপারে কি বলবেন সেটা আমার জানা ছিল না, বা এখনো জানা নাই। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে সেনাপ্রধানের যে পজিশন, সেইটার ব্যাপারে যদি আমাদেরকে একটু জানান যে এটা আসলে ইফ ইট ওয়াজ এ রাইট পজিশন। এবং 5 আগস্ট নিয়ে আমি এই প্রশ্নটা আবারও করতে চাই, উনি কি এই ক্ষেত্রে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? আসলে তিনি কি একজন স্বৈরশাসককে পালিয়ে যেতে সাহায্য করলেন ফর এ বেটার ডে, নাকি উনি কিছু মৃত্যু ঠেকালেন এবং নিশ্চিত করলেন তিনি যাতে দেশে না থাকতে পারেন? আপনার প্রশ্নটা যে কয়েকজন যে বলছেন যে আমরা কি মানে সেনাপ্রধানকে বাঁচানো মানে প্রশংসা করার জন্য ডিফেন্ড করার জন্য এসেছি কিনা, আমরা কাউকে ডিফেন্ড করার ব্যাপার না। আমি পাল্টা প্রশ্ন করতে চাই যে আপনারা কি জানতে চান, আপনারা কি মানে হুজুরকে পছন্দ করেন? তাহলে আমি হুজুরের কথা বলতে পারি। আমি এখানে তো কোনো ইউটিউবে নিজের চ্যানেলে কথা বলছি না, আমি একটা স্বীকৃত গণমাধ্যমে কথা বলছি এবং আমি ওভাবেই কথা বলবো। আমি আপনাকে উত্তেজিত করার জন্য কোনো কথা বলবো না, আমি আপনাকে একটা এনার্কি তৈরি করার জন্য কোনো কথা বলবো না। আমি বাংলাদেশ যাতে ভালো থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যাতে কোনো অশান্তি না থাকে, ডক্টর ইউনূসের মধ্যে যেন উনি ভালোভাবে স্মুথলি দেশটা চালাতে পারেন, একটা ভালো পরিস্থিতি বিরাজ করে, আমি সেটা চাইবো। নাকি আপনাদেরকে আমি সবসময় হুজুগের মধ্যে মাতিয়ে রাখবো আর আপনারা দৌড়াতে থাকবেন, ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন, আমাদের কিছু হবে না। দেখুন, এটা আপনাদের ডিসিশনের ব্যাপার যে আপনারা কি শুনতে চান, কিন্তু আমি কিন্তু কোনো হুজুগের কথা বলবো না যে ও এটা বলেছে, ওখান থেকে এটা হয়েছে, উনি এটা করেছেন, আমি জানতে পেরেছি ট্যাঙ্ক নেমে গেছে পানিতে, সাবমেরিন উঠছে আকাশে, এ ধরনের কথা যদি আপনারা জানতে চান, হ্যাঁ ওটা ধরেন পার্সোনাল চ্যানেল আছে, সেখানে আপনারা যান, কিন্তু একটা স্বীকৃত গণমাধ্যমে এগুলি বলা যায় না। আমরা কাউকে ডিফেন্ড করার জন্য না, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যেই সমস্ত জিনিস বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষতি করবে না, আমাদের ডক্টর ইউনূসের যিনি দেশ চালাচ্ছেন তার ক্ষতি করবে না, এবং সার্বিকভাবে বাংলাদেশটার ক্ষতি করবে না। এখানে শুধু আপনাদের মতামত থাকতে পারে, কেউ বিএনপি কে পছন্দ করবেন না, কেউ জামাত ইসলামীকে পছন্দ করবেন না, কেউ আপনার এনসিপি কে পছন্দ করতে, ট্রমার মধ্যে আছে, পাগল বানিয়ে দিচ্ছে। এরা তো আসলে এখন তাদেরকে আমাদের উচিত ছিল একটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে রাখা, একটা স্ট্যাটাস কো বজায় রাখা, যাতে তারা তাদের চিকিৎসাগুলা পায়, তারা আবার একটা ভালো জীবনে ফেরত যেতে পারে এবং একটা সুন্দর একটা পরিবেশ পায়। কিন্তু আমরা তো তারা রাখি নাই, এমনকি উপদেষ্টারাও তা রাখেন নাই। এক একজন উপদেষ্টা এক এক রকম কাজ করছেন। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই বলেন, তিনিও তো সেনা অফিসার, লেফটেন্যান্ট জেনারেল, আমি তার সমালোচনা করছি, এখন কি বলবেন? তিনি আমার অনেক সিনিয়র, এই স্যারেরও সিনিয়র, ফার্স্ট শর্ট কোর্সের উনি, আমি 13 লং কোর্সের। উনি তো একজন অথর্ব। উনি ঢাকা শহর, চিটাগাং শহর, কোনো শহরে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই, আইন শৃঙ্খলার কোনো বিষয় নাই, কোনো কিছু দিয়ে পারছেন না, এটাকে কি বলবেন আপনি? তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন প্রথমে ছিলেন, উনি কি কথা বলেছিলেন সেটাও আমরা সমালোচনা করেছি। শুধু এক পাশে কথা বলবেন না। আপনারা কি মনে, আপনারা কি আমরা দুজন সেনাবাহিনীর মধ্যে গন্ডগোল লাগার জন্য কথা বলবো? আমার মনে হয় যে আপনি অতি কেন, তার কারণ আমরা একটু মুভ অন করি, কারণ মানুষ তার দর্শকদের কথা বলেছেন, মানে বড় অভিযোগ বর্তমান সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে তিনি প্রথম অবস্থায় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আয়নাঘর পরিদর্শন করতে দেন নাই এবং আয়নাঘরকে উনি রিবিল্ড করেছেন। এবং আয়নাঘর আপনি তো জানেন যেখানে বেআইনিভাবে লোকজনকে আটকে রাখা হতো, গুম অবস্থায় রাখা হতো, কোনো আইনি সুবিধা তাদেরকে দেওয়া হতো না, সেরকম ঘরকে আয়নাঘর বলা হচ্ছে। তো সেরকম একটি ঘর পরিদর্শন করার ব্যাপারে তিনি ডক্টর ইউনূসকে বাধা দিয়েছিলেন এবং আয়নাঘরগুলিকে তিনি রিপেয়ার করেছিলেন, ম্যানিপুলেট করেছেন, ম্যানুভার করেছেন। আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব শহীদুল হক, এবং এটি আমার শেষ প্রশ্ন, জনাব রুশদের কাছ থেকে উত্তর নিয়ে আমরা আজকে শেষ করব। জি জনাব শহীদুল হক।
জি, আমি শেষ বক্তব্য হলো আয়না ঘরের ব্যাপারটা বলি। আমি এই ডিজিএফআইটা কিন্তু কার আন্ডারে, এটা হলো সবচেয়ে বড়। আমি মানে অনেক বড় বড় সাংবাদিক, অনেক বাইরে যারা সবাই কিন্তু, এটা খুব ইন্টারেস্টিং, ডিজিএফআই যে মিলিটারি আন্ডারে না বা মিলিটারি চিফের আন্ডারে না, এইটা অনেকেই জানেন না। এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু নো ওয়ে রিলেটেড। হ্যাঁ, শুধু মিলিটারি, ইভেন র্যাব ইজ অলসো সেম থিং। র্যাব হলো মিনিস্ট্রি অফ হোম এর আন্ডারে, ইটস নট রিলেটেড টু দ্য আর্মি। এখন যে ভাঙা, বিকজ আমি আপনাকে বলি ব্যাপারটা কি হয়েছে, মানে তাহলে আমাকে একটু আপনি যদি একটু অনুমতি দেন, আমি একটু দুটো লাইন এক্সট্রা বলবো। এখানে হলো কি, এই যে আমাদের 5 অগাস্টের পরে পসিবলি ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং যে একটা কাজ হয়েছে, যে কিছু কিছু ইনস্টিটিউশন গুলিকে এই যে থ্রু সোশ্যাল মিডিয়া এবং এই যে এদের মাধ্যমে মানে টোটালি ধ্বংস করে দিয়েছে। এখন ধ্বংসটা কি, এই যে আপনার একটু আগে একটা ডিসকাশন ছিল যে এই যে যেমন একজন উপদেষ্টা হলেন, উনি কিভাবে হলেন? আগে একটা নিয়ম ছিল, এই নিয়মটা কিন্তু পুরো পৃথিবীতে হয়, শুধু বাংলাদেশে না। যারা নাকি অ্যাপয়েন্টেড হতে চান, মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার বা সিকিউরিটি ক্লিয়ার, ওদের কিন্তু ফাইল আগে বিভিন্ন এজেন্সির কাছে যেত, ওরা ক্লিয়ারেন্স দিলে তারপরে অ্যাপয়েন্টমেন্ট হতো। এই 5 অগাস্টের পরে কি হয়েছে, যে এই ইনস্টিটিউশন গুলি যারা এগুলি করতো, দোজ আর টোটালি ডিস্ট্রয়েড। হ্যাঁ, এখন এই যে ডক্টর ইউনুসকে যে ওয়াকার যে যেতে দেন নাই, আমার কাছে এটা বিশ্বাস, বিকজ যাই ওয়াকারের আন্ডারে তো ছিল না ওইটা। এবং ইনফ্যাক্ট সত্যি বলতে কি, ওই 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 ডিজিএফআই কিন্তু ডক্টর ইউনুসের আন্ডারেই ছিলেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা ডিজিএফআই এর কথা শুনি যে ডিজিএফআই কিন্তু আসলে সেনাপ্রধানের আন্ডারে কখনোই থাকেন না, বরং একটি ব্যালেন্স রাখার জন্য ডিজিএফআই কে রাখাই হয় অনেক ক্ষেত্রে সেনাপ্রধানের অনেক কার্যক্রম দেখার জন্য, এবং তিনি সরকার প্রধানকে আসলে ডিজিএফআই একমাত্র রিপোর্ট করে থাকেন এবং তিনি স্বাধীনভাবে এটি করেন। জনাব আবু রুশদ, আপনি যদি মানে আপনি গত 15 বছরে না, মানে অনেক সবসময় একই, বাংলাদেশের the only person who can see, who can visit prime minister, মানে যারা নাকি ডিফেন্স মিনিস্টার থাকে, any time, every time, anywhere, he is the only guy who can do it. তো আপনি বুঝতে পেরেছেন he is how powerful this DJI রাইট, অ্যাবসলিউটলি ক্লিয়ার। জনাব রুশদ, আপনি যদি একটু মন্তব্য করতেন যে আসলে আয়নাঘর দেখা না দেখাতে সেটাকে আড়াল করা, সেটাকে ভাগাভাগি করা, এবং আমার মনে হয় এসছে কার কাছ থেকে, কোন সোর্সের কাছ থেকে, সেটা আগে আমাকে বলেন। ডক্টর ইউনূসের থেকে ক্ষমতাশালী, তার থেকে বড় বাংলাদেশে এখন কেউ আছে? উনি শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মানুষ। ওনার সামনে কথা বলার মতো বা ওনার কিছু করার মতো কেউ আছে? এই যে স্যার যেটা বললেন, এটা আমি বলতে মানে আমার মুখে এসে গিয়েছিল যে এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এই যে ধরেন সবাই বলছে যে এই যে যারা ক্ষতিগ্রস্ত অফিসারদেরকে কেন পুনর্বাসন করা হচ্ছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না, এটা কি এখন আপনি দোষ দিবেন, আপনি দৌড়াবেন এটার পিছনে? আয়নাঘরের বিষয়টা অনেক আগেই সেটেল করা দরকার ছিল, এবং এটা ডিজিএফআই যখন এসছিল, মানে যখন এই ঘটনা ঘটেছে 5ই আগস্টের পরে, তার পরপরই এখানে আসলে জিনিসটা দেখা উচিত ছিল। তো উনি যদি ডক্টর ইউনূস না যেতেন, অন্তত পক্ষে উপদেষ্টা কেউ যেতে পারতেন, 3-4 জন উপদেষ্টা যেতে পারতেন। গেলে কে মানা করতো? আর্মি ওখানে মানা করতো? ওটা তো আর্মির আন্ডারে না, কে মানা করতো? এই ক্ষমতা কার ছিল আমাকে বলেন। এমনকি যদি ছাত্র যে যারা সমন্বয়ক ছিল তারা যদি যেত, কারো বাপের বুকের পাটা ছিল যে তারা মানা করতো, তারা শেখ মুজিবের বাড়ি নাই করে দিয়েছে, সেখানে আয়নাঘরে যাওয়া তাদের জন্য কোনো দুঃসাধ্য ব্যাপার ছিল? আপনি কি এটা বুঝতে পারেন? সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো না বলে আমার মনে হয় যে আমাদেরকে দায়িত্বশীল হওয়া দরকার। দায়িত্বশীল মানে কি, আমরা একটা বড় ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে এসেছি। আমাদের এখন এই জাতিটা, বাংলাদেশি মানুষেরা অনেক কষ্ট করেছে, অনেক কিছু সহ্য করেছে, এখন কিছুটা মনে হয় ঠান্ডা হওয়ার সময় এসছে, আমাদের কিছুটা দায়িত্বশীল হওয়ার সময় এসছে। সবই ঠিক আছে, কিন্তু ধরেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আর সেনাপ্রধান প্রায় একই রকম কথা বলতেছে, তাদের আমাদের মনে হয় না যে সেনাপ্রধানের সাথে বিএনপির কোনো একটা ভাব। আচ্ছা, আগে আপনারা বলতেন যে আর্মির সাথে আওয়ামী লীগের যোগসাজশ, এইগুলো তো চলতেই থাকবে। আবার কেউ বলে না আর্মির মধ্যে ওনারা জামাতের কথা বলেন। আপনি জেনারেল ওয়াকার যখন 5ই আগস্টে প্রথম আপনার টেলিভিশন স্পিচটা দেয়, উনি প্রথমেই বলে ফেলেছিলেন জামাতের কথা, আপনার যদি খেয়াল থাকে। তার মানে কি উনি জামাতের লোক নাকি? আচ্ছা, কথা হচ্ছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা কি বলাটা কি কোনো দোষের? তাদের সাথে তো নেগোসিয়েশন করতে হবে, জামাতের সাথে নেগোসিয়েশন করতে হবে, তা নাহলে তো ওনারা চালাতে পারবেন না, আপনি কন্ট্রোল করতে পারবেন না। অলরেডি অনেক কিছু কন্ট্রোলের বাইরে। আপনি কিন্তু একটা জিনিস যদি কিন্তু জেনারেল ওয়াকার নাকি বিএনপির সাথে খাতির করেন আর এনসিপি কে ডেকে শুধু বকা দেন।
এইগুলো হচ্ছে মানে আমি খালিদ, ইউ আর অলসো জার্নালিস্ট, হ্যাঁ, মানে আপনিও কাজ করেছেন অনেক দৈনিক পত্রিকা, আমিও কাজ করেছি। এগুলো শুনতে শুনতে আমার 34 বছর হয়েছে সাংবাদিকতায়, আমার কানও পচে গেছে। আমি জেনারেল এরশাদের পতনের পরেও এগুলা দেখেছি, সবসময় দেখেছি, এগুলা চলতেই থাকে। এখন পুরোপুরি গুজব না রুশ ভাই, ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টাদের মধ্যে একজন আসিফ সাহেব, তিনিও বলেছেন তিনি নাকি বুকে পাথর রেখে ইউনূসকে মেনে নিয়েছেন। আচ্ছা, এগুলো তো বলতেই পারে, এখন এক একজনের পছন্দ একটা, যে কি করবেন। আর লিয়াজোটা না করলে আপনি এখন এই অবস্থার মধ্যে দেশটাকে চালাবেন কেমনে? আপনাকে বলেন তো, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন কি? আপনি যারা এই যে এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের, এনসিপির সাথে জামাতের গন্ডগোলগুলা বিভিন্ন ভাবে উস্কে দিচ্ছেন, আমি বলবো তাদেরকে টার্গেট করেন। আমাদের দরকার এখন এনসিপি বা ছাত্রদের সাথে সকলের ভালো সম্পর্ক। আমাদের দরকার ডক্টর ইউনূসকে ভালোভাবে দেশ যাতে চালাতে পারেন সেভাবে সহায়তা করা, এবং যে সমস্ত উপদেষ্টা অথর্ব তাদেরকে দূর করা।